আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে আপনি ইচ্ছা করলে আগের মতোই থাকতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে পরিবর্তিত হয়ে শুধু সরকারের গুণগান গাইতে পারেন। তো আপনি সেরকমটাই করবেন, নাকি আপনি আসলে কালোকে কালা এবং কালোকে কালো এবং সাদাকে সাদা বলার জায়গায় থাকবেন? হ্যাঁ, দেখুন আমি দর্শকদের উদ্দেশ্য আমি সৈয়দ বংশী। আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে কয়টা ভিডিও ফুটেজ দেখলেন ব্যারিস্টার সুমনের, প্রত্যেকটা ভিডিও ফুটেজ আজকের ভিডিওতে দেখানো হবে। ব্যারিস্টার সুমন যে লন্ডনে গেছে, সেখান থেকেও কিন্তু তিনি তার রাজনীতি ছাড়ে নাই। লন্ডন থেকে লাইভে এসে তিনি রাজনীতি করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো হবে ব্যারিস্টার সুমন বাইরের দেশ থেকে বাংলাদেশে কি মেসেজ দিলেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি দেরি না করে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের প্রত্যেকটা ভিডিও আমরা একের পর এক দেখব। আমি বলছি যে নির্বাচন নিয়েই তো মারামারিটা হচ্ছে। আমি কিন্তু নির্বাচনকে কোনোভাবেই ছোট করি নাই, এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে নির্বাচন। আমি কিন্তু নির্বাচনের ওই কথাতেই যাইনি। আমি বলছি যে যে কথাটি বললেন, যে হামলা মামলা যে কথাগুলা বললেন, এগুলা নির্বাচনের ওই একটি উপনির্বাচন নিয়ে যখন সমস্যা হয়েছে, যখন গাড়ি পোড়ানো হয়েছে, তো এইখানে তো একটা মামলা হওয়াতে তো আমি মনে করি না যে হঠাৎ করে মামলা দেওয়া হয়েছে। আপনি জানেন যে অনেক দিন পরে আবার গাড়ি পোড়ানোর যে সংস্কৃতি, এইগুলা তো আসলে আমি জানি না যে ফুল ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে যে আসলে কারা এটার জন্য দায়ী। কিন্তু এরকম 8-10টা গাড়ি যখন পোড়ানো হয়, তখন তো একটা মামলা তো হবেই। এখানে তো আপনি কোনোভাবেই এখানে আর তার উপর আবার বিএনপির 2-1 নেতার মোবাইল ফোন রেকর্ডও পাওয়া গেছে। তারপরে এগুলো আমি দাবি করছি যে পুরো ইনভেস্টিগেশন হয়েই আসুক। কিন্তু আমি কিন্তু কোনোভাবেই নির্বাচন ভোট এটাকে কিন্তু ছোট করে দেখতেছি না। এটা হইতেই হবে, এবং প্রপার ওয়েতে আসলে কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু নির্বাচন নিয়ে কেন, নির্বাচন ছাড়াও আরো জিনিস নিয়ে যেন আন্দোলন, যদি জনগণের যে সমস্যার কথা এইগুলা নিয়ে যদি আন্দোলন হয়, কারণ অন্যান্য দলগুলা যদি আন্দোলন করে, এইগুলা কিন্তু আমার কাছে মনে হয় ফলপ্রসূ হবে। বেশি সুমন, আপনাকে জাস্ট আমি একটু মনে করাই দিই যে ধরেন আজকে যে নূর বসে আছেন আমাদের সঙ্গে, সেই নূর গত কতদিন ধরে যে আন্দোলনগুলি করেছেন, মার খেয়েছেন বা মার খাওয়ার ভান করেছেন সরকারের ভাষায়, হাসপাতালে শুয়ে থেকেছে, তারপরও সরকার বলেছে সে নাটক করেছে। সরকার না, সরকারের গুরুত্বপূর্ণরা বলেছে নাটক করছে। তার সব কোনোটাই কিন্তু নির্বাচন কেন্দ্রিক আন্দোলন না, তারপরেও কিন্তু তাকে মার খেতে হয়েছে। আমি যদি বলি লাঞ্ছনা, গঞ্জনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া সত্ত্বে সে বিভিন্ন জায়গায় যাইতে পারে না, এরকম বহু ঘটনা ঘটেছে। আপনাকে আমি লিস্ট দিতে পারি। তার সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আমি কিন্তু আপনাকে এই নূর সাহেবের বিষয়ে আমার একটা সবসময় উচ্চ ধারণা সবসময়, কারণ উনি হচ্ছেন গিয়ে নির্বাচিত ভিপি ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন। তো তার প্রতি তো একটা আমার নিজেরও ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। তা আমি কিন্তু নূর সাহেবের ব্যাপারে এইসব বলি নাই জি। কিন্তু আমার কথা হচ্ছে যে নূর সাহেব তো হচ্ছেন গিয়ে আসলে চেয়ে গুয়ে বেড়ার মতো, উনি তো পুরা উনি আন্দোলনের পাশাপাশি বা এই যে ধরনের জনসাধারণের কষ্ট হয় এরকম আন্দোলনের পাশাপাশি কিন্তু উনি আবার 300 আসনে কিন্তু ওনার লোক তৈরি করতেছেন যাতে পুরা দেশের ক্ষমতায় যেতে পারে। তা আপনি যখন এরকম ব্যক্তি হবে যখন, তখন তো আপনি ধরেন এরকম 300 আসনে যেতে চাইবেন যখন, তখন আপনার রেসপন্সিবিলিটি তো অনেক বেশি থাকবে। এটা আমি মনে করি উনি এই ব্যাপারে অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি সিনিয়র। ঠিক আছে, আপনি এই কথাটি বলছেন, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে সরকার যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক আন্দোলনকেই দমন পীড়নের মধ্যে দিয়ে দেখে তা না, যে কোনো ভিন্ন মত। আপনি দেখেন, আমি প্রথমে সাংবাদিক কাজলের কথা বলছিলাম, সে সাংবাদিক কাজলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে, তারপরে আর যা যা কিছু নিয়ে, যে কোনো ভিন্ন আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে সরকার একটা দমন পীড়নমূলক জায়গার মধ্যে থেকেই নিতে চায় ব্যাপার না। সরকার শুনেন, সরকারের প্রতিটা সরকারেরই তো একটা স্ট্র্যাটেজি থাকে। আবার বিরোধী দল যারা বা বিরোধী মত, তাদেরও একটা স্ট্র্যাটেজি থাকে। এখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হয়ে যদি ক্রিটিসিজমটা হয় কোন একটা মিশন বা কোন একটা সিন্ডিকেটের অংশ হিসাবে,
সরকার হয়তো ওইভাবে চিন্তা করেছেন যে এটা আসলে ঠিক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না, এটা হচ্ছে গিয়ে যেমন ধরেন কিছু কিছু লোক দেখবেন এই যে সরকারের বিরোধিতা করাই ওদের মেইন মিশন। ব্যাপারটা কিন্তু এরকম না যে সরকার ভালো করলে আমি ভালো বলবো, অথবা সরকার যেখানে খারাপ করবে এখানে আমি প্রতিবাদ করব। দেখবেন কিছু কিছু মানুষ তাদের চোখে হয়তো কখনোই সরকারের কোনো ভালো কিছু ধরা পড়ে না। আবার কিছু কিছু মানুষ আছে আমাদের সরকারি দলেও হয়তো আছে যে আমরা কোনো খারাপ কাজ করতে পারি, এইটাও হয়তো আমাদের কখনো মনে হয় না। কিন্তু আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা ভালো তা স্বীকার করতে হবে ভালো, যেটা প্রতিবাদ করার মতো খারাপ এটাকে স্বীকার করতে হবে যেটা প্রতিবাদ করার মতো। আমরা একটু প্রযোজকদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। বেচার সুমন, আপনার কাছে প্রচুর মানুষ এখন আপনার থেকে কথা বলতে চান, আপনাকে আসলে উদ্দেশ্য করে মন্তব্য করছেন। সবার একটি চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি যুবলীগের আইন সম্পাদক, বিরাট পদবী, আপনি ইচ্ছা করলে আগের মতোই থাকতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে পরিবর্তিত হয়ে শুধু সরকারের গুণগান গাইতে পারেন। এবং আপনি যেহেতু খুব ভালো কথা বলেন, যুক্তি আপনার পেশায়, আপনি আইনজীবী হওয়ার কারণে আপনার যুক্তি বুদ্ধি সেগুলির কোনো অভাবই কখনোই ছিল না। তো আপনি সেরকমটাই করবেন, নাকি আপনি আসলে কালোকে কালো এবং সাদাকে সাদা বলার জায়গায় থাকবেন? হ্যাঁ, দেখুন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবলীগ যে আমি করি এটা কিন্তু এমন না যে আমাকে বেতন দেয়া হবে বা এখান থেকে আমি ইনকাম করব, এরকম কিছু না। এটা কিন্তু আমার পেশা না, কিন্তু এটা আমার যে মানুষের সেবা করার যে একটা নেশা ছিল, এই নেশাটাকে একটা ফরম্যাটের মাধ্যমে আমি মনে করি যে যুবলীগে আমাকে আনা হয়েছে। আমি ভাগ্যবান, এবং এরকম একটা বড় সংগঠনের যারা আছেন তাদেরকে সাথে করে নিয়ে আমরা দেখ এইখানে সাদা কালো যে বলার বিষয়টা, এটা যুবলীগের সাথে সম্পৃক্ত না, এটা আমার রক্তের মধ্যেই আছে। কারণ আপনি দেখেন, আমি সাদা কালো বলতে বলতেই তো এই জায়গা পর্যন্ত আসছি। তো নিশ্চয়ই এটা বন্ধ করে দিয়ে আমি আমার স্বকীয়তা বা যে কারণে মানুষ আমাকে পছন্দ করে, ডেস্টিনেশন কিনা, এটা আপনার মানে গোল কিনা না, মানে সাদা কালো বলতে বলতে এই জায়গায় আসলাম, এবার আমি ভালো আছি, এবার আমি সবকিছু রঙিন বলবো। আমি আপনাদের একটা কথা বলি। আপনি জানেন যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাকরিটাও রিজাইন করছি, শুধু এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি সরকারের কাছ থেকে বেতন নেই, আর যেহেতু আমি কাজ করতে পারতেছি না, আবার অনেক ক্ষেত্রে আমি প্রতিবাদও করি, একই সাথে বেতন নেওয়ার প্রতিবাদ করা ঠিক হবে না। আমি বারবার বলছি যে যুবলীগ কিন্তু যুবলীগ কিন্তু আমাকে ব্যারিস্টার সুমনের সংযোগটিকে আমরা একটু হারালাম। আমরা তাহলে একটু শেষ প্রশ্নই ছিল ব্যারিস্টার সুমনের কাছে, এটি ব্যারিস্টার সুমন আমাদেরকে কথা দিয়েছেন তিনি সাদা কালোকে সাদা কালোই বলতে চান। আমি একটু আউট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্কের কারণে। তো আমি যেটা বলতে চাই, দেখেন, মানুষ তো অবশ্যই আমাকে বিচার করবেন যে আমি সাদাকে সাদা বলতে যদি না পারি, তাহলে হয়তো আমি অনেক বেশি আওয়ামী লীগের হব, কিন্তু আওয়ামী লীগের তো মানুষ যারা থাকেন তাদের তো সবাইকে নিয়েই চলতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু একটা দলের হয়ে গেলে আপনি সবকিছু পার হয়ে যাবেন। আমি বারবার, আপনি জানেন যে এমপি নমিনেশনের সময় আমি নমিনেশন পেপারটাও কিনি নাই, আমি আমার চেয়ে একজন কোয়ালিফাইড লোককে এই পেপারটি দিয়ে দিয়েছিলাম। আপনি জানেন এই লাইভটা দেখেছেন কিনা। তো আমি চাই যে আপনারা আমার জন্য, যারা দর্শকরা আছেন তারা আমার জন্য দোয়া করবেন, যে মানুষ তো যে কোনো সময় নষ্ট হয়েই যেতে পারে, যে কোনো পরিস্থিতিতে মানুষ বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। আমি দোয়া চাই আপনাদের সবার কাছে যে আপনারা যে এক্সপেকটেশনটা আমার কাছে রাখেন। আপনি নমিনেশন পেপারটি আরেকজনকে দিয়ে দিয়েছিলেন, এইবার নমিনেশন পেপারটি আর কাউকে না দিবেন এমন লক্ষ্য নাকি আপনার? আপনি নমিনেশন পেপারটি আপনার নিজের কাছে রাখলেন। আমি একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, আমি এটার উত্তর দিতে চাই। দেখুন, আমার ইচ্ছা হচ্ছে গিয়ে যে আমি মানুষের সেবা করতে চাই, মানুষের জন্য যতটুকু পারি কাজ করতে চাই, এটা আমার ডেস্টিনেশন। ধরে নেন যে চিটাগং এ যাবো আমার ডেস্টিনেশন, এর মধ্যে যদি আমি 14 গ্রাম অথবা কুমিল্লাতে দাঁড়িয়ে যদি হোটেলের কিছুক্ষণ দাঁড়াই, এটা কিন্তু আমার পার্ট অফ দ্য জার্নি। যদি এমপি হইতে হয়, মন্ত্রী হইতে হয়, আমার জার্নিটাকে, আমার ডেস্টিনেশনটাকে কমপ্লিট করার জন্য যদি জার্নিতে কোথাও থামতে হয়, যদি আমাকে কেউ বা আমার জনগণ বা আমার মানুষ যদি, বা আমার নেতৃত্বে যারা আছেন তারা যদি মনে করেন যে আমি এটার জন্য ফিট, তাহলে আমি বলছি না যে এটা হওয়া কোনো অপরাধ। আমি মনে করি যে ভালো লোকেরই ভালো পদে, আপনি জানেন একটা ভালো পদে যদি একটা খারাপ মানুষ আসে, তাহলে এই সমাজের যে কত বড় ক্ষতি হয়,
বরং এই যে ভালো মানুষরা এই চুপ সমাজের- থেকে এবং এই রাজনীতিতে না গিয়ে এই সমাজের কি কি মানে আসলে কথা বললে অনেক কথা বলতে হয়, যে একটা ভালো মানুষ না হয়ে যদি একটা খারাপ মানুষ সমাজের একটা গুরুত্বপূর্ণ পদে আসে, তাহলে সমাজের কি কি ক্ষতি হয়। আপনি কি এরকম ক্ষতির জায়গাগুলি চিহ্নিত করতে পেরেছেন যে এই জায়গায় ক্ষতি আছে? সেটি নিয়ে আমরা নিশ্চয়ই আপনার সাথে কথা হলো। আমরা শুধু একটু 10 সেকেন্ডে একটু জানতে চাই যে ক্ষতির জায়গাগুলি আপনি দেখতে পান কিনা, চিনতে পারেন কিনা যে এই জায়গায় ক্ষতি আছে। আপনি এই আমাদের যা ক্ষতি হচ্ছে, ধরেন বিভিন্ন জায়গায় যা ক্ষতি হচ্ছে, ব্যাপারটা তো এই কারণেই যে অনেক ক্ষেত্রে দেখবেন যে এই রাইট প্লেসে রং পিপলের কারণে আমরা আগাই রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই, এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক। কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এই রক্ত চুষা টাকাগুলা, সব টাকাগুলা এইসব জায়গায় আসছে, এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন, এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডেই দেখেন, গড়গুলা দেখেন। আর ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা, যদিও হওয়ার কোনো কারণ নাই। এখন এরা নাকি সচেতন হয়ে গেছে, বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও করে। এদিকে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে, এই পুরো রাস্তাটাই এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে, প্রায় 16-18-20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে। এবং এখানে নাকি পিছু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল, তার বিভিন্ন দোকান আছে। সেও এই এলাকায় কোথাও থাকে, স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই, এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক। কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে গেলাম। দেখা গেল তো এই যে আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া দেখতে কিরকম, এবং বেগম পাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইছে এই টাকাগুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা। আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি, কম্বল পাই না, শীতের সময় কম্বল পাই না, বন্যার সময় ঘর পাই না, খাবার পাই না, কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি। আর আমি ছাত্রলীগের বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে। আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন, কিন্তু যে ছাত্রলীগের ছেলেরা মায়ের খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে, বিটিএস তো দূরের কথা, এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা মায়ের খাইছেন, তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? আজকে হারুন সাহেব যদি মায়ের খাইতেন, হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট। আজিজুল সাহেব যদি মায়ের খাইতেন, তাহলে হাসপাতালের খরচ দিত সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইত। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না। কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন, তখন কলিজাটা ফেটে যায়। আমি ছাত্রলীগকে বলবো যে পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে। কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন, তাহলে ওই সারা জীবন মাইরি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন, কিচ্ছু করতে পারবেন না। আমি শুধু আমরা হারুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হয়েছে এটার জন্য ধন্যবাদ জানিয়ে, তারা পুলিশ ডিপার্টমেন্টে থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন, যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন, পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত। এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে, ছাত্রলীগের যেন ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ, যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবে কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে। হাসিনার বেটা যেন আপনি ফিউচার ভাবিলি, সো আপনি কোনটা এখন at this moment personally? And second question, এখন আমি আপনাকে বলি, আপনার সাথে আমার যে কয়েকটা স্ট্যান্ডার্ডে মিললে আপনার সাথে আমার আর কোনো অসুবিধা নেই। মানে আপনি চৌধুরী বংশের, আমি সৈয়দ বংশের, আমাদের বংশ তো আলাদা, ডিফারেন্ট, কিন্তু আপনার সাথে কিছু কিছু জিনিস মিলতে হবে আমার, তাইলে আপনার। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ,
এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।